নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে আমি যে টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি সেটা কোনো পাল্টা না বা সেটা কোনো গানের অ্যানালিসিস না। তো আমরা কিন্তু রোজ রেওয়াজ করি এবং আমি ইনফ্যাক্ট তো রোজ করি এবং আপনাদেরও বলি যে আশা করি আপনারা সবাই মন দিয়ে রোজ রেওয়াজ করছেন। তো রেওয়াজ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু ত্রুটি থাকে বা কিছু ভুল থাকে, সেগুলো আমরা কিন্তু নিজেদের অজান্তেই কিন্তু করি। এবং প্রথম দিকে আমারও কিন্তু এই বিষয়গুলো আমি কিন্তু জানতাম না, এবং পরবর্তীকালে বিভিন্ন গুরুদের সান্নিধ্যে এবং আমার নিজের কিছু সেলফ রিয়েলাইজেশনে আমি কিন্তু এই ভুলগুলো বা এই ত্রুটিগুলো আমি বোঝার চেষ্টা করি যে আমার মধ্যে কী ঘাটতি আছে। তো সেইগুলোই কিন্তু পরবর্তীকালে আমি আমার যেসব স্টুডেন্টসদের আমি সেটা বলি যে এইগুলো অ্যাভয়েড করতে বা এগুলো যেন না হয় রেওয়াজ করার সময়। তো এই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদের রেওয়াজ সংক্রান্ত ত্রুটি বা রেওয়াজের সময় এই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রেওয়াজের কোয়ালিটি অনেকটা ভালো হবে, অনেকটা আরও ভালো আপনারা রেওয়াজটা খুব ভালোভাবে করতে পারবেন এবং আপনাদের সময়ও কম লাগবে রেওয়াজ করতে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ফল পাবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। তো 1 নম্বর প্রথম যে ভুলটা আমাদের হয় সেটা হচ্ছে রেওয়াজের পশ্চার বা রেওয়াজে আমরা যখন বসি সেই বসাটা কিভাবে হওয়া উচিত। এখন দেখছেন যে আমি এখানে মাটিতে বসে আছি আমার স্টুডিও, আমার রুমে। তো এখানে এক সামনে হারমোনিয়াম আছে, তবলা থাকে। তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসি অথবা যারা শুধু তানপুরায় প্র্যাকটিস করেন, মানে র্যাডেলে অথবা কোনো অ্যাপ, মোবাইলের অ্যাপে ব্লুটুথ স্পিকারে আপনারা যারা রেওয়াজ বা তানপুরায় রেওয়াজ করেন, তো সবার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল বা সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য যে বসার টেকনিক। তো সব থেকে বেস্ট উপায় সেটা হলো একদম গ্রাউন্ডে, মানে মেঝেতে বসা। এবং যাদের আপনারা অনেকে আমার মানে বয়স্ক শিক্ষার্থীরা যারা আছেন, মানে বয়সে অনেক বড়, 40-45 বছর আপনারা মানে যারা পেরিয়ে গেছেন, তাদের মানে ম্যাক্সিমামই আমি দেখেছি হয় হাঁটুতে ব্যথা, নয় কোমরে ব্যথা, নয় পায়ে ব্যথা। তো সেই সব সমস্যায় যারা জর্জরিত, আপনারা কিন্তু চেষ্টা করবেন যদি মাটিতে বসতে মানে কমফোর্টেবল ফিল না হয় আপনারা চেয়ারে বসে করতে পারেন। অথবা আপনারা, আমি চাইবো না, আমি বলবো না যে খাটে বসে রেওয়াজ করুন, কারণ খাটে বসলে একটু আরাম হয়ে যায় ব্যাপারটা, এবং পশ্চারটা আমি বলছি কীভাবে করবেন সেটাও মেনটেন করা একটু মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যারা বসতে পারেন, মানে যেটা আমরা বলি বাবু হয়ে বসা, মানে বাংলায় যেটা আমরা বলি যে সুখাসনে বসা, সেটা কিন্তু আপনারা সবথেকে বেশি মানে সুবিধা, বা এই সুখাসনে বসলে আপনাদের সবথেকে বেশি ফায়দা হবে। কিন্তু যারা পারছেন না, যাদের পায়ের সমস্যা আছে, অনেক বয়স্ক আপনারা শিক্ষার্থীরা যারা আছেন, তারা চেয়ারে ব্যবহার করবেন। এইবার আমি বলি যে বসার ক্ষেত্রে কি করতে হবে। যারা মাটিতে বসছেন আর যারা চেয়ারে বসছেন দুজনের ক্ষেত্রেই সেম, আমাদের ব্যাক বা আমাদের যে শিরদাঁড়াটা সেটা কিন্তু মোটামুটি স্ট্রেট রাখতে হবে। দেখুন, আমি যদি স্ট্রেট না রাখতাম, আপনারা আমাকে আমার পোস্টারটা অনেকক্ষণ ধরে খেয়াল করছেন, ভিডিওতে আছে, যারা দেখবেন যাদের ব্যাড সিটিং হয় বা খারাপ বসার অভ্যাস, তারা এরকম থাকে, ঠিক এরকমভাবে, মানে দেখবেন আপনারা নিজে হয়তো নিজের অজান্তে কিন্তু এইভাবে বসছেন। মানে আমি যদি ঘাট দিয়ে দেখাই, আমি স্ট্রেটটা না হয় আমি বেঁকে গেলাম আমার সুবিধার্থে, কিন্তু এক্ষেত্রে গানের ক্ষেত্রে বা রেওয়াজের ক্ষেত্রে এই পশ্চারটা মেনটেন করাটা কিন্তু খুব বাজে। এবার এইটা করলে কি হয়, প্রথম কথা আমাদের ঝোঁকার অভ্যাস চলে আসে। দেখবেন আপনারা অনেকে মানে দেখেছেন এবং নিজেদের ক্ষেত্রেও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের সমস্যাটা থাকে, এই ঝোঁকার প্রবণতাটা। এবং এটা কেন হয়? ব্যাড পশ্চারের কারণে। তো আমি সবসময় বলি যে স্ট্রেট থেকে অভ্যাস করবেন। এইবার বলি, যদি পিছনে আমার মতো এরকম দেওয়াল থাকে, তা বা আপনারা যারা চেয়ারে বসেন তাদের জন্য আমি বলবো এরকম কুশন আপনারা ব্যবহার করবেন। সোফার যে কুশনগুলো হয়, আমি এখানে আমার এই কুশনটা আপনারা প্রায় দেখেন আমার পিছনে থাকে। তো এই কুশনটা থাকলে কি হয়, এটা আমার ব্যাকটাকে মানে স্ট্রেট করতে হেল্প করছে, বা আমার দেওয়াল এবং আমার পিছনের যে জায়গার ডিস্টেন্সটা কভার করে নিচ্ছে। তাহলে কি হয়, যে সাপোর্টটা আমাকে ঠেলছে সামনের দিকে, মানে সোজা হয়ে থাকতে হেল্প করছে। এবার যদি এটা না থাকতো কি সমস্যা হতো, আমি হয়তো 2-3 মিনিট এরকমভাবে বসতাম, কিন্তু ব্যাপারটা হতো আমার কিছুক্ষণ পর এই চলে আসতাম, কারণ পিছনে আমার কোনো সাপোর্ট পাচ্ছি না বা কিছু আমাকে ঠেকনা দেওয়ার মতো। এবং সেটা শুধু দেওয়ালে যদি আমি এটা সারা করতাম, তাও আমাকে মানে আমি দেখেছি করে যে কিছুক্ষণ পর আমার সেই রকম কুজো অভ্যাসটা চলে আসে। তো এই কুশন থাকলে কি হয়,
যে আমার ব্যাকটা স্ট্রেট করতে হেল্প করছে। তো এটা আমি সবসময় আমার রেওয়াজ করার সময় আমি সবসময় আমার পিছনে থাকে, মানে আমার বাড়িতে যখন আমি রেওয়াজ করি আমার স্টুডিওতে, তো সবসময় কিন্তু এটা থাকবে। এবং এটার সাথে আমি কি ব্যবহার করি, এই যে আমি এখন পরে আছি একটা বেল্ট, আমি যদি আপনাদের খুলে দেখাই, এখানে পুরো লাইভ এটা হচ্ছে রিভিল হচ্ছে আমার ব্যাপারটা। তো এটা যদি আমি এখন একটু খুলে দেখাই আপনাদের, এই যে আমি খুলে দেখালাম, এইটা হচ্ছে কি ব্যাক সাপোর্টিং বেল্ট, ঠিক আছে। এটা পুরো লাইভ আপনাদের কিন্তু খুলে দেখালাম। আমি যদি না বলতাম তাহলে কিন্তু বুঝতে পারতেন না আমার কোমরে এটা বাঁধা আছে। তো এটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি, এর আগে আমি এটা ইউজ করতাম না। তো এটার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশনে করে দেবো। এটা কোনো পেইড প্রমোশন না, যে কোনো কোম্পানির আপনারা এরকম ব্যাক সাপোর্ট বেল্ট ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করি অ্যামাজনের লিঙ্ক আমি পাঠিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশনে, অথবা আপনারা এটা সার্চ করতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্টে যে ব্যাক সাপোর্টিং বেল্ট। তো এইটা হলে কি হয়, আমাদের যে রিপকেজ, ফুসফুসের যে মানে রিপকেজটা আর আমাদের যে অ্যাবডোমেন যে মাসেলটা আছে এটাকে স্ট্রেট রাখতে সহায়তা, মানে টাইট করে কোরটাকে, আমাদের যে কোর মাসেল এটাকে টাইট রাখতে সাহায্য করে। এবার কোর মাসেল টাইট রাখলে কি হবে, আমাদের স্ট্রেট হতে আরও ইজি হয়ে যায়। মানে আমি এটা যদি উইদাউট বসছি, আমার একটু মানে মনে করতে হচ্ছে যে আমাকে স্ট্রেট বসতে হবে। এবং এটা থাকলে কি হয়, ধরুন আমি পড়ে আছি, এবার ধরুন আমি মানে আমার ভুলে গেছি যে আমাকে সোজা হয়ে বসতে হবে, তখন অটোমেটিক আমি যখন নিচু হব তখন ও আমাকে নিচু হতে দেবে না, কারণ আমার কোরটা তো পুরো টাইট থাকবে। তখন মানে নিচু হলে উল্টে আমার কষ্ট হবে, তো সেজন্য ওটা আমার সোজা রাখতে আরও হেল্প করছে। তো দুটো উপায় বলে দিলাম, একটা হচ্ছে কুশন ইউজ করতে পারেন, অথবা আমার মতো এখন আমি এটা রিসেন্ট ইউজ করছি বেল্ট, খুব ভালো, মানে খুব ভালো কাজে দিয়েছে। তো আমার ব্যাগটা খুব স্ট্রেট থাকছে, কারণ এটা খুব মনে রাখার বিষয়, মানে আমি ভুলে গেলেই আমার আবার ব্যাগটা মানে এরকম নিচু হয়ে যাচ্ছে। তো বেল্ট আপনারা ইউজ করতে পারেন, এটা মানে নেসেসারি না, কিন্তু পিছনে কুশনটা মাস্ট, চেষ্টা করবেন তাহলে ব্যাক পশ্চারটা স্ট্রেট রাখতে সুবিধা হয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর ভুল যেটা আমরা করি, এই যে রেওয়াজ করার সময় আমরা দুলি, এই যে এই বিষয়টা দেখবেন, আমি দুলি না, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার স্টুডেন্টসদের ক্ষেত্রে, বিশেষত যারা একটু বাচ্চা বা কম বয়সী অথবা মধ্যবয়সীদেরও কয়েকজনকে দেখেছি দুলতে, এই যে এই ব্যাপারটা, এই যে ইনফ্যাক্ট আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, প্রাইভেট ব্যাচে পড়তে হতো, আমিও মাঝে মাঝে দুলতাম, কিন্তু রেওয়াজ করার সময় আমার দোলনটা কখনো হয়নি, কারণ ফোকাস থাকে রেওয়াজের উপরে। তো দুললে কি হয়, ধরুন আমি এখন রেওয়াজ করছি যে সা রে গা মা পা ধা, প্রথম কথা তালের একটা অসুবিধা হয়, কারণ আমি যে লয়ে দুলছি, আমি যে লয়ে প্র্যাকটিস করছি তার সাথে নাও মিলতে পারে। এবং 2 নম্বর কথা, আমার সুরটা সরে যাওয়ার চান্স বেশি থাকে, কারণ আমি নড়লে অটোমেটিকলি আমার ভোকাল কর্ড সব যত মাসেল আছে সব তো মুভ হচ্ছে, কারণ কেউ দৌড়ে দৌড়ে গান গাইতে পারে না। বা যারা লাইভ পারফর্মার দেখবেন তাদের স্টেজে মানে খুব ওঠানামা করলে কিন্তু সুর একটু হলেও কেঁপে যায়। নড়া অভ্যাসটা বন্ধ করতে হবে, বা দোলা অভ্যাসটা কিন্তু বন্ধ করতে হবে রেওয়াজের সময়। এটা একটা খুব কমন মিস্টেক, আপনারা যদি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা বন্ধ করতে হবে। বন্ধ করার একমাত্র নিয়ম কি, যে অভ্যাস করতে হবে, যে আমাকে ফোকাস করতে, যে আমি নড়বো না আমি যখন রেওয়াজ করব। 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্টে আসি, বা 3 নম্বর ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে স্ট্যান্ডিং নোটস অথবা ওমকার রেওয়াজ বা সায়ের রেওয়াজ যখন আপনাদের আমি বলি করতে, যে হোল্ডিং মানে অনেকক্ষণ ধরে টানা, যে সা, এই যে আমি বললাম। তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করলেন, যে মিস্টেকটা আমি এইমাত্র করলাম, ইচ্ছা করে করলাম, সেটা হচ্ছে আমি শ্বাসটা কিন্তু নিলাম না, মানে আমার যতটুকু শ্বাস ফুসফুসে ছিল সেখান থেকে আমি শুরু করলাম যে সা। তাহলে কি হয়, আমি যদি কম শ্বাসে শুরু করি তাহলে আমি অবশ্যই কম টানতে পারবো বা কম সময় হোল্ড করতে পারবো। তো কি করতে হবে, যে আমাদের পেট ভরে, বা যেটা আমি বলি যে ফুল ডায়াফ্রামেটিক ব্রিদিং, অর্থাৎ আমার যে রিপকেজের তলায় যে মাসেলটা আছে ডায়াফ্রাম, সেটা যেন সংকোচন প্রশনটা যেন ফুল এক্সপ্যানশন হয়, অর্থাৎ এই যে শ্বাসটা নিলাম পেটটা যেন ভেতরে মানে বাইরের দিকে আউট হয়, এবং যখন শ্বাস ছাড়বো তখন যেন ভেতরের দিকে যায়, এক্সপ্যান্ড হচ্ছে, ভেতরে যাচ্ছে, স্কুইজ হচ্ছে। তো এই ডায়াফ্রামেটিক ব্রিদিংটা খুব দরকার। এবং সেটা হোল্ডিং নোটসের ক্ষেত্রে আপনারা আমি দেখেছি যে হঠাৎ করে সা বলা শুরু করে দেন, হঠাৎ করে ওমকার রেওয়াজ, শ্বাসটা নিতে হবে, মানে এই যে আওয়াজটা আমি জোরে করছি কেন, মাইকে যাতে তাদের মানে বেশি ক্যাচ করে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে আমি শ্বাস নিচ্ছি। সা
এরকম যতটা আপনারা করবেন তত আপনাদের কিন্তু ক্যাপাসিটি বাড়বে ব্রিদিং, শ্বাস নেওয়ার ক্ষেত্রে। অনেকের আপনাদের শ্বাসের ঘাটতি আছে, এইগুলো করলে শ্বাসের ঘাটতি কমে যাবে। তো সবসময় চেষ্টা করবেন যে ব্রিদিংটা প্রপার নেওয়া, শ্বাসটা মেনটেন করা, ভালোভাবে শ্বাস নেওয়া। 4 নম্বর মিস্টেকে আসি। 4 নম্বর ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে অত্যাধিক হারমোনিয়াম বা তানপুরা সাউন্ড বাজিয়ে রেওয়াজ। তো যেটা একদমই ঠিক নাই। প্রথমে যারা রেওয়াজ শেখে বা গান শিখতে শুরু করে তাদের তো হারমোনিয়াম বলে যে মাস্টাররা বা স্যার ম্যাডামরা বলে যে হারমোনিয়াম কিনতে এবং হারমোনিয়ামে রেওয়াজ করতে। তখন তারা কি করে, সা রে গা মা পা ধা। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলেন, আমার গলার স্বরের থেকে হারমোনিয়ামের সাউন্ডটা বেশি। তো তখন কি হয় যে আমাদের স্বর চেনার ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে কমে আসে। প্রথমে যদি আমরা জোরে লাউডলি আমরা হারমোনিয়াম বাজাই, অথবা তানপুরা সাউন্ডটাও তাই, খুব এত জোরে তানপুরা সাউন্ড দিলাম, আমি তো তানপুরার সাথে মেলাবো। তো এইবার কি হয়, যখন তানপুরা সাউন্ড বা হারমোনিয়ামের সাউন্ড ওভার পাওয়ার্ড হয়ে যায়, তখন আমাদের কিন্তু ওই ম্যাপিং করার ক্ষমতাটা বা ম্যাপিং করার যে চেষ্টাটা সেটা হারিয়ে যায়। কারণ হারমোনিয়াম তো আমাকে সাউন্ড সব প্রোভাইড করে দিচ্ছে, সা রে গা মা পা ধা নি সা। তো আমি কেন অত খাটনি করে সা পা টিপ করে যে অভ্যাসটা, যে আন্দাজটা, যেটার জন্য রেওয়াজ অ্যাকচুয়ালি, যে আমাকে প্রত্যেকটা স্বর ঠিক ঠিক ফ্রিকোয়েন্সিতে বা ঠিক ঠিক নোটে একদম হিট করতে হবে, সেই ক্যাপাবিলিটিটা কমে যায়। তো তখন কি হয় যে আমাদের হারমোনিয়াম ছাড়া একটা গান করলে বেসুরো লাগে বা অন্য মনে হয় যে কিছু কম কম লাগে, তখন আমরা হারমোনিয়াম বা তানপুরার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো সেইটা একদম যারা রেওয়াজ প্রথম দিকে করছে তাদের জন্য যে এই প্রবলেমটা, আপনারা অনেকেই আছেন আমি জানি যে আপনাদের এরকম সমস্যা আছে। তো কি করবেন, চেষ্টা করবেন হারমোনিয়াম বাজালে 2-3টে ডায়েরি বা কিছু এখানে চেপে দেওয়া, যাতে সাউন্ডটা একটু কম আসে, জোরে বেলো করলেও যাতে সাউন্ডটা কম প্রডিউস আপনাদের কানে যায়, ঠিক আছে? তো একটা ব্যালেন্স সাউন্ড হবে। যদি আমি হারমোনিয়ামে করে দেখাই, সা, কখনো যেন সা এইটা না হয়, সবসময় হবে সা। ভয়েস বা ভোকালটা যেন হারমোনিয়ামের সাউন্ডের উপরে থাকে, কখনো যেন নিচে না হয়। তো এই মিস্টেকটা তানপুরার ক্ষেত্রেও তাই। তো চেষ্টা করবেন যে একটা মিনিমাল সাউন্ড, যেটা আপনার ভোকালকে যেন ছাপিয়ে না যায়। 5th মিস্টেক যেটা আমরা সবাই করি, ইনক্লুডিং মি, আমিও এই ভুলটা, ভুল বলবো না, বা এই অভ্যাসটা, বদ অভ্যাসটা করি, সেটা হচ্ছে রেওয়াজ করতে করতে হঠাৎ পাশের স্মার্টফোনে বেজে উঠলো নোটিফিকেশনের রিং, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকলো, ফেসবুকে কে কী কমেন্ট করলো, ইউটিউবে কে কী কমেন্ট করলো, ইনস্টাগ্রামে কোনো একটা মেসেজ আসলো, এরকম নোটিফিকেশন বা আদার্স কোনো অ্যাপ্লিকেশনের কোনো নোটিফিকেশন আসলো। তো কী হয়, আমরা তখন ফোনটা নিয়ে ঘাঁটা শুরু করি, তখন রেওয়াজ যায় ভুলে। যখন আমরা রেওয়াজে বসবো, ফুল কনসেন্ট্রেশনটা কিন্তু আমাদের রেওয়াজের উপরে থাকবে। আমরা যদি ফুল কনসেন্ট্রেট না করি তো রেওয়াজ করার কোনো মানে হয় না। এই জন্য আমি সবাইকে বলি যে ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করে কোনো লাভ নেই, কারণ রেওয়াজ টোটালি আমাদের ভোকাল মাসল তো আছেই, কিন্তু তার থেকে মেইনলি ইম্পর্টেন্ট যেটা আমরা ব্রেনের সাহায্যে রেওয়াজ করি, বা ব্রেনের ট্রেনিং কিন্তু রেওয়াজ। তো সেক্ষেত্রে যদি আমাদের ব্রেন কিন্তু কখনো মাল্টিটাস্কিং করতে পারে না। আমরা ভাবি যে আমরা মাল্টিটাস্কিং করি, কিন্তু ব্রেনের সেই পাওয়ারটা নেই। ব্রেন সুইচ করে। ধরুন আমি হারমোনিয়ামে সা লাগাচ্ছি, হঠাৎ করে মেসেজ আসলো, আমি সা লাগাতে লাগাতে আমি মেসেজ পড়বো, সা অন্য সুরে চলে যাবে, কারণ আমি ওই সা ফ্রিকোয়েন্সিতে বলে আমি যদি এখন অন্য কিছু একটা মেসেজ টিপতে যাই তখন হবে না। তো ব্রেন কি করে সুইচ করে দুটো কাজের মাঝখানে, হয় ও মোবাইলে মেসেজ করবে অথবা ও সা লাগাবে। তো এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন, এবং আমাকে করতে, কারণ আমি খুবই ব্যস্ত থাকি, আমাকে তার মধ্যেও আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে হয়, হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই দিতে হয়, কলে অ্যাটেন্ড করতে হয়। তো এবং আমি চেষ্টা করছি আস্তে আস্তে কমানোর, কারণ এটা সেলফ রিয়েলাইজেশন। আমি যবের থেকে বিষয়টা বুঝেছি যে আমাকে কনসেন্ট্রেট আরও ভালো করতে হবে, তবে থেকে কিন্তু আমার রেওয়াজের কোয়ালিটি বেড়েছে। এর আগে আমি রেওয়াজ করতাম, ফোন দেখতাম 5 মিনিট, আবার রেওয়াজ করতাম, এইটা করে ব্রেন ডাল হয়ে যাচ্ছে, বা ব্রেনের পাওয়ার কমে যাচ্ছে আমি দেখেছি। একটানা রেওয়াজ করে তারপরে করব, তারপরে ফোন দেখবো, তারপরে কম্পিউটার দেখবো, এনিথিং যা যা কাজ করার করব। তো এইটা আপনারাও চেষ্টা করবেন, আমার সাথে সাথে চেষ্টা করবেন যে রেওয়াজ করব 30 মিনিট 45 মিনিট, ফোনটা যেন সাইলেন্ট থাকে বা ফোনটা এরোপ্লেন মোড থাকে, বা খুব সমস্যা হলে আপনারা সাইলেন্ট করে রাখবেন, তাহলে ইম্পর্টেন্ট কলগুলো পরে আসলে অ্যাটেন্ড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।
5টা মিস্টেকস যেটার বিষয়ে আমার বলার ছিল সেইটা এই ভিডিও আমি বললাম। তো অবশ্যই আপনাদের এর মধ্যে যদি কোনো মিস্টেক আপনারা করে থাকেন বা কোনো ভুল যদি আপনারা করে থাকেন এর মধ্যে যে আমি যেগুলো বলেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তার পাশে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। আর যারা আমার কাছে পার্সোনাল অনলাইন ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।